2025 সালের 2রা জুন বিকেল 5:09 পাকিস্তানের ইসলামাবাদের সেক্টর G13-এর একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক রহস্যজনক ভিডিও। সেই ভিডিওর মানুষটি কয়েক মিনিট আগে এমন এক অপরাধ করেছিল যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেদিন সন্ধ্যায় মাত্র 17 বছর বয়সী জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ নিজের বাসায় ছিলেন। তার মা তখন পাশের মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। শপিংয়ের তাড়াহুড়োয় মেইন গেট তালাবদ্ধ করা হয়নি, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল এক অচেনা যুবক, যে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে বাড়ির পাশের গাছপালার আড়ালে লুকিয়েছিল, শুধু অপেক্ষায় কখন সুযোগ পাবে ঘরে ঢোকার। বাড়িতে সানার সঙ্গে ছিলেন তার ফুপু লাতিফা শাহ। সুযোগ বুঝে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ল ওই যুবক। ভেতরে ঢুকেই ফুপুকে জিজ্ঞেস করল, সানা কোথায়? কিছু না ভেবে ফুপু সিঁড়ির দিকে ইশারা করে বললেন, সানা উপরে আছে। বয়সে খুব একটা বড় দেখায়নি ছেলেটি, তাই ফুপুর মনে হয়েছিল হয়তো সানার কোনো বন্ধু এসেছেন দেখা করতে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সে বারবার সানাকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। গ্রাউন্ড ফ্লোরে থাকা ফুপু যখন পানি হাতে উপরে উঠছিলেন, তখনই কিছু শব্দ তার কানে আসে। সানা শান্তভাবে বলছিলেন, তুমি আগে একটু শান্ত হও, বসো, পানি খাও, এখানে কোনো ঝামেলা করো না। ঘরের ভেতর আর বাইরে চারপাশেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটাই ছিল সানার শেষ শোনা কথা। এর কয়েক সেকেন্ড পর টানা 2 বার গুলির শব্দ ভেসে আসে। আতঙ্কিত ফুপু দৌড়ে সানার রুমের দিকে ছুটে যান। সানা তখন রক্তে ভিজে মাটিতে লুটিয়ে কাঁপছিল। ওই মুহূর্তে ছেলেটা নিচে পড়ে থাকা সানার ফোন হাতে তুলে নেয়। হঠাৎ ফুপুকে সামনে দেখে সে পিস্তল তাক করে ভয় দেখায়, তারপর দৌড়ে পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে তার সেই পালানোর দৃশ্য। সানার মাথায় 2 রাউন্ড গুলি করেছিল সে। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ছুটে আসে। কয়েক মিনিটের মধ্যেই বাজার থেকে ফিরে আসেন সানার মা। ঘরে ঢুকেই মেয়েকে রক্তে ভেসে যেতে দেখে তার বুক হিম হয়ে আসে। সবাই মিলে তাড়াহুড়ো করে সানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মাত্র 17 বছর বয়সেই সানা মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রশ্ন থেকে যায়, এত অল্প বয়সে এক মেয়ের সঙ্গে এমন কি শত্রুতা ছিল যে কেউ ঘরে ঢুকে তাকে নির্মমভাবে হত্যা করল? আর কেন পাকিস্তানি সোশ্যাল মিডিয়ার একাংশ তার মৃত্যুতে অদ্ভুতভাবে উদযাপন শুরু করল? শেষত সানার ফোনেই বা কি এমন ছিল যা ঘাতকটি মরিয়া হয়ে পালালো? ওয়েলকাম টু দ্য শো। আপনি দেখছেন সানা ইউসুফ হত্যাকাণ্ড, পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত মামলা। শুরুতেই বলে দিই, এই কেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভুয়া খবর আর ভুল তথ্য ছড়ানো হয়েছে, তাই যাচাই না করে কোনো গুজব বা ভ্রান্ত তথ্য কমেন্ট করবেন না। মাত্র 17 বছরের সানা ইউসুফ ছিলেন এক পাকিস্তানের উদীয়মান সোশ্যাল মিডিয়া তারকা। মৃত্যুর আগ পর্যন্ত তার টিকটকে ছিল 8 লাখের বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে 56 লাখেরও বেশি। মূলত স্কিন কেয়ার টিপস, ফুড ভ্লগ, মিউজিক ভিডিও এবং প্রমোশনাল কন্টেন্টের মাধ্যমে তিনি তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। পাকিস্তানের ডিজিটাল জগতে সানা ছিলেন এক উজ্জ্বল, হাসিখুশি এবং মিষ্টভাষী মুখ, যে কারো মন জয় করার মতো ব্যক্তিত্ব। তার বাবা মানে সৈয়দ ইউসুফ হাসান চিত্রালের একজন সরকারি কর্মকর্তা, বর্তমানে অবসরপ্রাপ্ত। সানার মা ফারজানা ইউসুফ ছিলেন একজন গৃহিণী এবং মেয়ের সোশ্যাল মিডিয়ার অনেক কাজেই সহায়তা করতেন। ইসলামাবাদে তার ছোট্ট সংসারেই সানা বেড়ে উঠছিল। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। 2024 সালে সে দ্বাদশ শ্রেণী শেষ করেছিল। সানার আরও একজন ছোট ভাই আছে, বয়স 15, যিনি ওই ট্র্যাজিক দিনে বাবার সঙ্গে চিত্রালে ছিলেন। সব কিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 1 বছর আগে হঠাৎ এক অচেনা মেসেজ এসে সানার জীবন উল্টে দেয়। মেসেজটি পাঠিয়েছিল একজন, উমর হায়াত। তখন তার বয়স 21। আর এখান থেকেই শুরু হয় অন্ধকার গল্পের পথচলা। উমর হায়াত কে, আর কেনই বা সে সানা ইউসুফের জীবনে প্রবেশ করল? বুঝতে হলে আগে ওমরের অতীতটা জানতে হবে। ওমর ছিল বাবার চতুর্থ স্ত্রীর সন্তান এবং পরিবারের সবচেয়ে ছোট ছেলে।
তার মা 2 বছর আগে মারা যান। বাবা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যিনি পেনশনের টাকায় সংসার চালাতেন। সেই পেনশন দিয়েই উমর নিজের খরচ চালাতো, কারণ সে কোনো কাজ করত না। দিনভর শুধু ঘুরে বেড়ানো আর আড্ডায় সময় কাটাতো। উমর হায়াত ছিল একেবারে দেখানোর জগতে বেঁচে থাকা মানুষের উদাহরণ। তার জীবন ছিল ফেক লাক্সারি আর মিথ্যা গ্ল্যামারে ভরা। বাবার কাছ থেকে পাওয়া টাকার সঠিক ব্যবহার না করে সে সম্প্রতি বাবার বিক্রি করা একটি ছোট প্লটের টাকায় নিজের জন্য আইফোন কিনে ফেলে। শুধু তাই নয়, ওই টাকাতেই ভাড়া করা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো এবং কোল্যাব বা শ্যুটের নাম করে মেয়েদের ইনভাইট দিত, যাতে তাদের সঙ্গে টিকটক ভিডিও বানাতে পারে। পাকিস্তানের ফয়সালাবাদ থেকে আসা উমর নিজেকে বলতো প্রপার্টি টাইকুন, কিন্তু আসলে তার জীবন ছিল মিথ্যার ওপর দাঁড়ানো। সে ধনী দেখানোর জন্য ইসলামাবাদের পস এরিয়ায় গিয়ে ভিডিও বানাতো, যেখানে পেছনে থাকা বিলাসবহুল বাংলো আর গাড়িগুলোকে নিজের সম্পত্তি বলে দাবি করত। স্থানীয় মানুষজনও তার ভণ্ডামিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইনস্টাগ্রামে সে পেইড কোল্যাব, ফটোশ্যুট আর মিউজিক ভিডিওর নাম করে একের পর এক মেয়েকে মেসেজ পাঠাতো। ঠিক তখনই তার নজরে আসে পাকিস্তানের উদীয়মান তারকা সানা ইউসুফ। সানা ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, তাই উমর জানত সরাসরি অ্যাপ্রোচ করে তাকে পাওয়া যাবে না। তাই সে ভুয়া ব্র্যান্ড ডিলের নাম করে মেসেজ পাঠায়। টেক্সটে ছলনা করা সহজ, তাই শালীনতার মুখোশে নিজেকে সে বড়লোক বাড়ির ছেলে, প্রভাবশালী ইনফ্লুয়েন্সার বলে সাজিয়ে ফেলে। প্রোফাইল ভরা ছিল ধার করা কাপড়, ঋণ করা টাকা আর ভাড়া করা গাড়ির ছবিতে। ইনফ্লুয়েন্সারদের কাছে ব্র্যান্ড ডিলের মেসেজ আসা স্বাভাবিক, তাই প্রথমে সানাও ব্যাপারটিকে তেমন গুরুত্ব দেয়নি। ব্যস্ত সময়ের ফাঁকে সে ভদ্রভাবে কিছু রিপ্লাই দিয়েছিল, কিন্তু ওমর ভুল বুঝে বসে। সে ভেবেছিল সানাও একদিন তার সঙ্গে দেখা করবে। বাস্তবে সানা খুব পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিয়েছিল যে সে কোনো মিটআপে আগ্রহী নয়। ভদ্রভাবে বলেছিল, না ভাই, আমি দেখা করতে চাই না, আমি খুব ব্যস্ত, অনেক কাজ করি। কিন্তু উমরের মতো ছেলেরা না মানে না বোঝে না। একের পর এক অজুহাত সাজিয়ে আবারও দেখা করার জেদ ধরে বসে থাকে। বন্ধুদের মাঝেও সে বলতো, আমি তো শুধু ওর সাথে দেখা করতে চাই, কিন্তু কিছুতেই রাজি হয় না, শুধু ভাই ভাই বলে ফিরিয়ে দেয়। ধীরে ধীরে সানাকে ঘিরে তার এই আসক্তি পাগলামির রূপ নিতে শুরু করে। দিনে অগণিতবার ইনস্টাগ্রামে অডিও কল দিত, মেসেজ পাঠাতো, শুধু দেখা করার জেদেই লেগে থাকত। অথচ সানা কখনো তাকে ভুল বুঝতে বাধ্য করে এমন কিছু বলেনি বা লেখেনি, বরং সবসময় সোজাসাপটা ভাষায় প্রত্যাখ্যান করেছে। মজার বিষয় হলো, কিছু ভুয়া মিডিয়া চ্যানেল আর নিউজ আর্টিকেল পরে দাবি করেছিল উমর নাকি সানার কাজিন, অথচ বাস্তবে তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। সানা ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী ও শক্ত মনের মেয়ে। বাড়িতেও সবকিছু খোলাখুলি বলতো, তাই পরিবারের কাছেও জানিয়েছিল যে একজন ছেলে তাকে বারবার ব্র্যান্ড ডিলের অজুহাতে বিরক্ত করছে। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে সানা ইউসুফের জন্য অচেনা ডিএম, বিরক্তিকর মেসেজ আর ক্রিপি আচরণ নতুন কিছু ছিল না। তাই প্রথমে উমর হায়াতকে ইগনোর করাই তার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়েছিল। কিন্তু হয়তো এখানেই একটা ছোট ভুল থেকে গিয়েছিল। প্রথম দিককার কথোপকথনে উমর সানার বাসার অবস্থান আন্দাজ করে ফেলে, আর সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া প্রতিটা ভিডিও বিশ্লেষণ করতে করতে ধীরে ধীরে সে সানার ব্যক্তিগত জীবনের আরও অনেক তথ্য জেনে যায়। 29 মে 2025, সানার জন্মদিন। আবেগ আর অবসেশনে অন্ধ হয়ে উমর ইসলামাবাদের কাছের এক গ্রাম থেকে একটি ফরচুনার গাড়ি ভাড়া করে নানা উপহার কিনে 332 কিলোমিটার দূরের জানানোয়ালা থেকে ইসলামাবাদে এসে হাজির হয় সানার বাসার সামনে। হঠাৎ দরজায় উমরকে দেখে সানা চমকে উঠেছিল, কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে দেখা করবে না। শুধু তাই নয়, বাড়ির লোকজনকে বলেও তাকে ফিরিয়ে দেয়। এই প্রত্যাখ্যান উমরের বিষাক্ত পুরুষ অহংকারে গভীর আঘাত করে। তার মনে হলো, একটা মেয়ে সাহস কি করে পায় আমাকে না বলার? এই বিকৃত চিন্তাভাবনাই তার মাথায় ঘুরপাক খেতে থাকে। যদি সে আমার না হয়, তবে কারোই হবে না। এরপর সানার জন্মদিনের সেলিব্রেশনের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হওয়া উমরের পাগলামিতে আরও আগুন ঢেলে দেয়। তার মনে হলো, আমি এত দূর থেকে উপহার নিয়ে গিয়েছি আর সে আমাকে অপমান করে আনন্দ করছে। তখন থেকেই উমরের মাথায় একটাই চিন্তা, বদলা। 2 জুন 2025 দুপুর থেকে সে সানার বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। অপেক্ষায় ছিল
কখন সানা বের হবে কিংবা গেট খোলা থাকবে। অনেকক্ষণ পর তার সুযোগ এলো। সানার মা বাজারে বের হলেন আর মেন গেট আনলক ছিল। ঘরে ছিলেন শুধু সানার ফুফু। বয়সে তরুণ দেখে তিনি ভুল করে ভেবেছিলেন উমর হয়তো সানার কোনো বন্ধু, কিন্তু উমর এসেছিল একটাই উদ্দেশ্যে, হত্যা। তার হাতে ছিল লোড করা পিস্তল। উপরতলায় গিয়ে সানার সাথে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সে সানার মাথায় 2 গুলি চালায়। সানা রক্তে লুটিয়ে পড়েন। এরপর তাড়াহুড়ো করে তার ফোন কুড়িয়ে নেয় উমর এবং পিস্তল তাক করে ফুপুকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। শুরুতে পরিবারও বুঝতে পারেনি খুনিকে। এফআইআরে লেখা হয় মাঝারি উচ্চতার, পাতলা শরীরের, কালো শার্ট ও ট্রাউজার পরা এক অচেনা যুবক। পুলিশের সামনে কোনো স্পষ্ট পরিচয় ছিল না, তাই তারা 113টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। পরে সেলুলার টাওয়ার ট্র্যাকিং আর ডিজিটাল নজরদারির মাধ্যমে জিও ফেন্সিং চালিয়ে তদন্ত এগোয়। সূত্র তাদের নিয়ে যায় ফয়সালাবাদে। সেখানে টানা অভিযান চালানোর পর মাত্র 20 ঘন্টার মধ্যে জারনালা থেকে গ্রেপ্তার করা হয় ওমর হায়াতকে। তার কাছ থেকে উদ্ধার হয় 30 বোরের পিস্তল এবং সানার ফোন। ফোনটি সে নিজের কাছে রেখেছিল যাতে সানাকে পাঠানো সমস্ত মেসেজ আর কল লগ মুছে ফেলতে পারে। পুলিশের জেরায় উমর স্বীকার করে এই হত্যার একমাত্র কারণ ছিল ব্যক্তিগত প্রত্যাখ্যান। খবরটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও ঝড় তোলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল পাকিস্তানের ভেতরেই অনেক মানুষ এই হত্যাকে ন্যায্য বলেছিল। কেউ ওমরের অপরাধের প্রশংসা করেছে, কেউ আবার একে সাফাই বলে আখ্যা দিয়েছে। কেন? কারণ এ এক পচা মানসিকতা, যারা মনে করে মেয়েরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানালেই সেটা ভুল, অশ্লীল বা তাদের সংস্কৃতির বিরুদ্ধে। অথচ সানা কখনো এমন কোনো আপত্তিকর কন্টেন্ট পোস্ট করেনি। কিন্তু যাদের মনের ভেতর নোংরামি লুকানো, তারা প্রতিটা কাজেই বিকৃত ব্যাখ্যা খুঁজে বের করে। এই কেস শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সমাজের অসুস্থ মানসিকতার প্রতিফলন। ব্যক্তিগত প্রত্যাখ্যানকে মেনে নিতে না পারা ছেলেদের একটি ভয়ঙ্কর উদাহরণ। আর এই বিষাক্ত চিন্তার পেছনে বড় ভূমিকা রাখে অসংখ্য টিভি সিরিয়াল ও নাটক, যেখানে মেয়েদের বিরুদ্ধে সহিংসতাকে রোম্যান্সের আকারে গ্লোরিফাই করা হয়। সেখানে পুরুষ চরিত্ররা না শুনতে পারে না, জেদের বশে প্রিয়জনকে পেতে চাইলে তারা যদি জোর জবস্তি বা হিংসার পথ নেয়, সেটাকেই প্রেম হিসেবে দেখানো হয়। একের পর এক সিরিয়াল ও নাটক এই টক্সিক ম্যাসকুলিনিটি আর সাইকোপ্যাথিক আচরণকে বৈধতা দিয়ে আসছে। বিষয়টা শুধু বিনোদন নয়, অভিনেতা, লেখক আর নির্মাতারা নিঃশব্দে সমাজকেও শিক্ষা দেন। তাদের তৈরি গল্প মানুষের মন, চিন্তা আর জীবনধারায় গভীরভাবে প্রভাব ফেলে। তাই সানা ইউসুফ হত্যাকাণ্ড একটা ওয়েক আপ কল। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, যদি সমাজের এই বিকৃত ধারণাগুলোকে আমরা এখনই চ্যালেঞ্জ না করি, তাহলে আরও অনেক সানা হয়তো হারিয়ে যাবে। সানা আর আমাদের মাঝে নেই, কিন্তু আমরা আশা করি তার খুনির কঠোরতম শাস্তি হবে। ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ।